ও মাই গড, এইটা কি জিনিস? এটা থেকে এত ধোঁয়া কেন উঠতেছে? এখান থেকে কি এখনই হুহা হা করে আলিফ লাল্লার জিন বের হয়ে আসবে? আজকে আমরা আলোচনা করব এই জিনিসটা কি এবং এর ব্যবহার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যদি বলি এই কেমিক্যালটার নাম কি, এই কেমিক্যালটার নাম হলো লিকুইড নাইট্রোজেন। সো লিকুইড নাইট্রোজেন আসলে এর টেম্পারেচার আমরা সাধারণত জানি, এটা যখন লিকুইড অবস্থায় থাকে এটা সাধারণত টেম্পারেচার থাকে -196 ডিগ্রি সেলসিয়াস, ফ্রিজিং টেম্পারেচার ইউ ক্যান নট ইভেন ইমাজিন। ঠিক আছে, এইটা এত ফ্রিজিং টেম্পারেচার আমরা ল্যাবে আসলে কি করি এটা দিয়ে, তাই না? এখন দেখেন, তাহলে প্রথমে আসা যাক যে আসলে এত ধোঁয়া কেন তৈরি হয়। এইটা কেন এত ধোঁয়া তৈরি করে? এইটা ধোঁয়া তৈরি করে কারণ এটা প্রচন্ড রকম ঠান্ডা একটা জিনিস, যেটা আসলে -196 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে লিকুইড অবস্থায় থাকে এবং যখন এইটা বাতাসের সংস্পর্শে আসে নরমাল টেম্পারেচারে ইমিডিয়েটলি বাষ্পীভূত হওয়ার কারণে এটা এত ধোঁয়া তৈরি করতে পারে। ঠিক আছে, এই কারণে দেখা যায় যে মনে হয় আমরা ছোটবেলায় আলিফ লাল্লায় দেখতাম না, এত ধোঁয়ার মাঝখান থেকে একটা প্রদীপ থেকে জিন বের হয়ে আসে, তাই না? ওই রকম একটা ধোঁয়া এখানে তৈরি হয়। অথবা আমরা দেখি কখনো কখনো সিনেমায় অনেক বেশি ধোঁয়ার কুণ্ডলি বা নায়ক নায়িকারা হাঁটছে, ধোঁয়া তৈরি হচ্ছে, এগুলো আসলে এইটা দিয়ে করা হয়। তো যখন এটা ইমিডিয়েটলি বাতাসের সংস্পর্শে আসে তখন কিন্তু এটা এরকম ধোঁয়া তৈরি করতে পারে। সো প্রাথমিকভাবে ধোঁয়া তৈরি করা বা ভয় তৈরি করা বা একটা দৃশ্য ধারণ করার জন্য এটাকে ব্যবহার করা। এখন আমরা জানবো এটার আসলে ল্যাবরেটরিতে মেইন ব্যবহারটা কি। তো ল্যাবরেটরিতে আমরা এটা যে কারণে ব্যবহার করি সেটা হচ্ছে, এই যে আমি ঢাললাম, দেখেন আমার কাছে এখানে একটা ছোট স্যাম্পল আছে। এই স্যাম্পলটা আসলে মূলত একটা স্পেসিমেন যেটা আমরা মাইস থেকে কালেক্ট করছি। ঠিক আছে, এই মাইস থেকে এই ছোট্ট একটা স্পেসিমেন দেখাচ্ছি আমি, এটা মাইস থেকে কালেক্ট করা হয়েছে। সো কালেক্ট করার পরে এটা সাধারণত আমাদেরকে ল্যাব টেস্ট করার জন্য বা কেমিক্যাল এক্সপেরিমেন্ট করার জন্য আমাদেরকে এটাকে ক্রাশ করতে হয়। কারণ কি, এটা যখন স্পেসিমেনের উপর ঢালা হয় এটা ইমিডিয়েটলি বরফে পরিণত হয় এবং ইমিডিয়েটলি বরফে পরিণত হওয়ার কারণে এটাকে আমরা সহজে কিন্তু ক্র্যাশ করে ফেলতে পারি। এই যে দেখেন একটা শব্দ হচ্ছে, এটাকে আমরা খুব সহজে ক্র্যাশ করে ফেলতে পারি। আমি এখানে এটা ক্র্যাশ করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে একটু আগে স্পেসিমেনটা আমি দেখালাম, এখন আমি দেখাবো। দেখেন এটা এখন কিন্তু ম্যানুয়ালি আমরা ক্র্যাশ করতেছি, তো আপনারা দেখবেন এটা একেবারে পাউডার হয়ে যাবে। তো এটাকে প্রেস করে করে ম্যানুয়ালি আসলে ক্র্যাশ করতে হয়। এখন এটাকে শুধু এইরকম ক্র্যাশ করলেই হবে না, এটার পরে কিন্তু এটাকে আরো আল্ট্রাসনিক সেল ক্র্যাশার দিয়েও ক্র্যাশ করতে হবে। কিন্তু সমস্যা হলো আল্ট্রাসনিক সেল ক্র্যাশ করতে হলে সেক্ষেত্রে সেলগুলো আমাদের জীবিত থাকতে হয় অনেকটা। আমরা ফ্রোজেন করে সেলগুলোকে লাইভ রাখার চেষ্টা করি, মানে ফ্রোজেন সেল যেন নষ্ট না হয়, কারণ সেল তো ডেড হয়ে যাবে। সো এগুলো সাধারণত আমরা -80 ডিগ্রি টেম্পারেচারের রেফ্রিজারেটরে সংরক্ষণ করি। সো সংরক্ষণ করার পরে এটাকে যখন বাইরে আনা হয়, আল্ট্রাসনিক সেল ক্র্যাশার যে মেশিন আছে এইটাতে ক্র্যাশ করলে সেল ডেথ হওয়ার পসিবিলিটি। সো সেলগুলো কিছুটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। কিন্তু এই লিকুইড নাইট্রোজেন দিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে ইমিডিয়েটলি টেম্পারেচারটাকে ম্যানেজ করা সম্ভব, এবং টেম্পারেচারটা ম্যানেজ করা সম্ভব হওয়ার কারণে সেল কিন্তু খুব সহজে নষ্ট হয় না এবং সেলগুলা কিন্তু পুড়ে যাওয়ারও পসিবিলিটি থাকে না, সেলগুলা কিন্তু পুড়েও যায় না। সো আমরা দেখলাম যে এই যে দেখেন এগুলো এখন পুরোপুরি ক্র্যাশ হয়ে গেছে একেবারে পাউডারের মতো এবং প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, সো সেল কখনো নষ্ট হবে না বা পুড়ে নষ্ট হয়ে যাবে না। সো এইটা হচ্ছে মূলত আসলে লিকুইড নাইট্রোজেন। সো এইটা হলো মূলত আসলে লিকুইড নাইট্রোজেন ব্যবহার করার কারণ এবং লিকুইড নাইট্রোজেনের একটা অন্যতম ব্যবহার, এবং এই লিকুইড নাইট্রোজেনটাই মূলত আসলে ব্যবহার করি আমরা ল্যাবে কাজ করার জন্য বা সেল ক্র্যাশ করার জন্য। সো সেল ক্র্যাশ করার সময় আসলে এই মূলত এই ধোঁয়াটা তৈরি হয়। এবং এই যে ক্র্যাশ করা সেলগুলোকে দেখেন আমরা এখন ইপি টিউব বা টিউবের মধ্যে কালেক্ট করতেছি, যেটাতে নাম্বারিং করা আছে আমার। ঠিক আছে, সো এগুলো আমরা এইভাবে ছোট্ট একটা চামচ দিয়ে এটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আবার এই চামচগুলো কিন্তু আমরা ছোট্ট একটা চামচ দিয়ে আমরা ইপি টিউবে কালেক্ট করি। এখন
কথা হচ্ছে এই চামচ এবং এই ছোট ছোট যে আমার হাতে যে প্যাস্টেলটা দেখতে পাচ্ছেন এবং বোলটা দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু সিরামিকের অনেক হেভি এবং এইগুলা ব্যবহার করার আগে আমরা অটোক্লেভ করে নিয়েছি। 75% অ্যালকোহলের মধ্যে 4 ঘন্টা এগুলো ভিজিয়ে রাখতে হয় এবং 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এটাকে অটোক্লেভ মেশিন 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 4 ঘন্টা আবার এটাকে দিয়ে রাখলে এটা সাধারণত অটোক্লেভ হয় এবং ওইখানে আর কোনো ধরনের আগের ব্যাচে যারা ব্যবহার করেছে বা অন্য গ্রুপের যে ময়লা থাকতো সেটা আর কখনোই থাকে না, সেটা কিন্তু একেবারেই চলে যায়। সেক্ষেত্রে আমরা এই বোলগুলোকে রিইউজ করতে পারি অটোক্লেভ করার পর। সো এইটা হচ্ছে আমার লিকুইড নাইট্রোজেনের ব্যবহার এবং লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে এভাবেই একটা সেল বা স্পেসিমেন কালেক্ট করে সেই স্পেসিমেনটাকে ক্র্যাশ করে এভাবে ইপি টিউবে সংরক্ষণ করতে হয়। এটা বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, ইমিডিয়েটলি এটা আবার ড্রাই নাইট্রোজেনে রাখতে হবে। এখন দেখেন আমি এই কাজটা করে ফেললাম। এখন এইখানে আছে আমাদের, এখানে দেখলেন লিকুইড নাইট্রোজেন আর এখানে এটা হচ্ছে ড্রাইড নাইট্রোজেন। ও মাই গড, ইস অনেক ঠান্ডা, -196। সো ইমিডিয়েটলি আমরা এটা ড্রাই নাইট্রোজেনের এই বক্সের মধ্যে রাখবো যাতে আবারও এটা ফ্রোজেন হয়ে যায়। ঠিক আছে, যাতে আবারও ইমিডিয়েটলি এটা ফ্রোজেন হয়ে যায় এবং সেলটা যেন নষ্ট না হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও এবং আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে। প্রচন্ড ব্যস্ততার মধ্যে ল্যাবের মধ্যে ভিডিও বানাচ্ছি, আপনাদেরকে ভাবলাম নতুন কিছু জানাই, আসলে এত ধোঁয়া কেন তৈরি হচ্ছে এবং কেনই বা আমরা এত ধোঁয়া তৈরি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Let's get back to work. Assalamu alaikum.